সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানবতা বিরোধী অপরাধে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, অর্থাৎ বিচারিক কার্যক্রম চলছে। এই বিচার প্রক্রিয়ার জন্য শেখ হাসিনা যেহেতু আদালতের আদেশ উপেক্ষা করে আদালতে উপস্থিত হননি কিংবা উপস্থিত না হওয়ার কারণে তিনি কোনো আইনজীবী নিয়োগ দিতে পারেননি, সেই জায়গায় আন্তর্জাতিক অপরাধ আদালতের মানদণ্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে একজন আইনজীবীকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে এই ঘটনা, যখন হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তখন থেকেই হচ্ছে তাকে নিয়োগ করেছে, এবং এই লোকটি রাষ্ট্র নিযুক্ত, অর্থাৎ এই সরকারের নিযুক্ত, এই সরকারের বিচারালয় নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। অর্থাৎ তিনি নামে শেখ হাসিনার আইনজীবী হইল, লোকটা কিন্তু রাষ্ট্রের নিযুক্ত। এখন দেখেন, এই বিচার কার্য যখন চলছে, ইতিমধ্যে 5 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। একটা সাক্ষ্য গ্রহণে ইন্টারেস্টিংলি তিনি একজন সাংবাদিককে প্রশ্ন করেন যে, বা জেরার সময় তিনি বলেন যে এই আবু সাইদের যে ভিডিওটা, আবু সাইদের যে হত্যাকাণ্ডের ভিডিও, সেই ভিডিওটা এআই দিয়ে বানানো। এই যে কথাটা তিনি বললেন, শেখ হাসিনার আইনজীবী কে আইনজীবী নিয়োগ করেছে, কিভাবে নিয়োগ হয়েছে সেটা নিয়ে আমি অবশ্যই বলবো। সেই আইনজীবী বলছেন আবু সাইদের ভিডিওটা এআই দিয়ে বানানো। আচ্ছা, বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাস করবে যে রংপুরে যে সেদিন গত বছরের 16ই জুলাই যে আবু সাইদকে হত্যা করা হয়েছে, এটা কি এআই দিয়ে বানানো? কেউ কি এটা বিশ্বাস করবেন? এখন কথা হইল, এই এই আইনজীবী আমির হোসেন, যাকে রাষ্ট্র নিয়োগ দিয়েছে শেখ হাসিনার আইনজীবী হিসেবে, তিনি কেন এইসব উদ্ভট কথাবার্তাগুলো বলছেন? এটার অনেকগুলো কারণ রয়েছে। তার আগে বলি, তিনি এর আগে আরেকটি কথা বলেছেন, শেখ হাসিনা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না, তিনি উন্নয়নে ব্যস্ত ছিলেন। এই যে আবু সাইদ এআই দিয়ে বানানো, এই ভিডিওটা এআই দিয়ে বানানো, এবং এই যে শেখ হাসিনা উন্নয়নে ব্যস্ত ছিলেন, এই দুটোর কথার মধ্য দিয়ে তিনি মূলত শেখ হাসিনাকে ডিফেন্ড করেননি, মূলত শেখ হাসিনাকে আরো ডুবিয়েছেন। এখন কথা হইল, যেই লোকটির নামে শেখ হাসিনার আইনজীবী, সেই লোকটি কেন শেখ হাসিনাকে ডুবাচ্ছেন? এই লোকটি কাদের নিয়োগ করা বলেন তো? রাষ্ট্রের নিয়োগ করা। এই লোকটি কি রাষ্ট্রের আজ্ঞার বাহিরে যাবে? এই লোকটি কি স্বাধীনভাবে কাজ করতে পারবে? কিংবা সে যদি তার মতো করে কাজও করে, এটা কি যাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন তারা কি এটা মেনে নিবে? কিংবা তার এই যে পক্ষ নেওয়াটাকে তারা কি সমর্থন করবে? বা এটাকে তাদের বিচারিক কার্যক্রম হিসাবে কি তারা, বা শেখ হাসিনা বা অন্যান্য যারা, কি তারা গ্রহণ করবেন? এটা একটা বড় প্রশ্ন থেকেই যায়। তবে যেহেতু শেখ হাসিনা কোনো আইনজীবী নিয়োগ দেয়নি, রাষ্ট্রের ওই মানদণ্ড অনুযায়ী, আদালতের মানদণ্ড অনুযায়ী তাকে একজন বিচারক, এই আইনজীবী রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি না যে এই লোকটি কোনোভাবেই শেখ হাসিনার পক্ষ হয়ে কথা বলছেন, একেবারে কোনোভাবেই। তার এআই দিয়ে বানানো এই কথাটাই তো বিতর্কিত। এটা তো শেখ হাসিনা চলে যাওয়ার পর একটা আওয়ামী লীগ ন্যারেটিভ এখানে তৈরি হয়েছে। তারা শেখ হাসিনা এই আবু সাইদের হত্যাকাণ্ডটাকে তারা ভুয়া বলে। ঠিক ওইটাকেই, মানে আওয়ামী লীগ যে টাইপের কথা বলতে চায় বা যে টাইপের কথা বলে, সেই কথাটাকেই তিনি আদালতে নিয়ে গেছেন। এই কথা দিয়ে কি তিনি আদালতে শেখ হাসিনাকে ডিফেন্ড করতে পারবেন, যার বিরুদ্ধে একটা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করার অপরাধে যার বিরুদ্ধে বিচার চলছে? কোনোভাবেই পারবেন না। ডেভিড বার্গম্যান কিছু প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার আইনজীবী নিয়োগ নিয়ে। তার আগে আমি একটু বলি, এই লোকের আগে আমির হোসেনের আগে এই রাষ্ট্রপক্ষ আরেকজন বিচারক, আরেকজন, দুঃখিত, বিচারক না, মানে আইনজীবীকে শেখ হাসিনার জন্য নিয়োগ করেছিলেন, আব্দুল গনি টিটু সম্ভবত। সেই লোক যাকে শেখ হাসিনা নিয়োগ নিয়োগ বিচারক নিয়োগ, এই আইনজীবী নিয়োগ করা হয়েছিল, সেই লোকই শেখ হাসিনার ফাঁসি চায়। তো এমন আইনজীবী আপনি শেখ হাসিনার জন্য নিয়োগ করেছেন, সে তার মক্কেলের ফাঁসি চায়। আগে কোনো একটি জায়গায় তিনি তার বক্তব্য স্ট্যাটাসে তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়েছিলেন। তো এই যেই লোক শেখ হাসিনার ফাঁসি চায়, সে নাকি শেখ হাসিনার জন্য তার এই বিচার কার্যক্রম পরিচালনা করবেন শেখ হাসিনার হয়ে, শেখ হাসিনা তার মক্কেল থাকবেন। তো এগুলা কি কোনোভাবেই অ্যাকসেপ্ট? এই যে আমির হোসেন যে বক্তব্যগুলো দিচ্ছেন, এখন পর্যন্ত একটা জায়গায় মনে হয়নি যে তিনি শেখ হাসিনাকে ডিফেন্ড করছেন, তিনি শেখ হাসিনাকে রক্ষা করার চেষ্টা করছেন, বা শেখ হাসিনার পক্ষে যথেষ্ট যুক্তি উপস্থাপন করছেন। একেবারের জন্য মনে হচ্ছে না। মনে হচ্ছে যে রাষ্ট্র যেভাবে চাচ্ছে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেভাবে কথা বলার চেষ্টা করছে, সেভাবেও আমির হোসেন কথা বলার চেষ্টা করছেন। মাঝে মধ্যে দুই একটা বিতর্কিত কথা বলছেন, যেমন আমি এই আবু সাইদের ভিডিওটা এআই দিয়ে বানানো, এই কথা বললে নিউজ হবে, ভাইরাল হবে, তখন মানুষ মনে করবে এই লোকটা তো শেখ হাসিনার জন্য লড়তেছে।
তারপরে বললেন শেখ হাসিনা হত্যা করে নাই, তিনি উন্নয়নে ব্যস্ত ছিলেন। এই যে আওয়ামী লীগের লোকেরা বলতো শেখ হাসিনা উন্নয়ন করছেন করছেন, সেই বক্তব্য একইভাবে আইনজীবী দিচ্ছেন। এর আগে রাষ্ট্রপক্ষ যাকে নিয়োগ দিয়েছে সেই টিটুকে বাদ দেওয়া, মানে টিটু নিজেই, আব্দুল গনি টিটু নিজে সরিয়েছেন। এরপরে এমন একজনকে আনলেন, আমার কাছে মনে হচ্ছে এও শেখ হাসিনার পক্ষে নিজেকে দাঁড়া করাতে চাচ্ছেন না। শেখ হাসিনাকে পক্ষে আসলে কেউ দাঁড়াবেন কিনা, বা শেখ হাসিনা অবশ্যই কাউকে চাইলে তো নিয়োগ দিতে পারতেন, যেহেতু তিনি এখানে আসছেন না, এই বিচার প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত হচ্ছেন না, বা এই বিচারকে তিনি সম্মান দেখিয়ে এখানে আসছেন না, বিচার আদালতের যে নির্দেশ সেগুলো তিনি শুনছেন না। নির্দেশ বলতে তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে, আইনজীবী নিয়োগ দেওয়ার জন্য বলা হচ্ছে, তিনি সেগুলো করছেন না। সেই কারণে রাষ্ট্রপক্ষ যেহেতু দিয়েছে, এমন দুইজনকে এখন পর্যন্ত আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়েছে, দুজনই বিতর্কিত। আমির হোসেন নিজেও বিতর্কিত। ডেভিড বার্গম্যান একজন সাংবাদিক, মানবাধিকার কর্মী, তার আরো কিছু পরিচয় রয়েছে, এবং তিনি শেখ হাসিনার আমলেও বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন, তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম এবং যুদ্ধ অপরাধের যে বিচার কার্যক্রম, সেগুলো যে বিতর্কিত হচ্ছে, এই যখন দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, জামাতের নেতাকর্মীদেরকে যখন ফাঁসির রায়টা দেওয়া হচ্ছিল, তখনও তিনি কথা বলেছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অস্বচ্ছ বিচার প্রক্রিয়া নিয়ে। সেই ডেভিড বার্গম্যান শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন। তার প্রথম একটা স্টেটমেন্ট খুবই ইন্টারেস্টিং। শেখ হাসিনার আইনজীবী যিনি, আসাদুজ্জামান খান কামালের আইনজীবীও তিনি। এখানে তিনি যে প্রশ্নটা তুলছেন, আপনি একটু ভালো করে বোঝেন। এটা কোনো ছোটখাটো মামলা না, এটা বড়, এত বিশাল একটা মামলা। এই মামলার যথেষ্ট যুক্তি প্রমাণ উপস্থাপনার প্রয়োজন পড়বে। আপনি প্রতিটা লোকের জন্য, শেখ হাসিনার একজনের জন্য যে পরিমাণ ডেডিকেশন একজন আইনজীবীর লাগবে, আপনি একই জায়গায় ওই সমপরিমাণ একই ধরনের, শেখ হাসিনা যে টাইপের আসামি, আসাদুজ্জামান খান কামালও তো একই টাইপের আসামি। মামলার সাইজ অনুযায়ী, মামলার যে এই এজাহার অনুযায়ী সব মিলে দুজনের অপরাধের যে কথা উল্লেখ করা হয়েছে সেগুলো তো প্রায় সমান সমান। এই দুইজনের জন্য কি একটা আইনজীবী দিয়া কোনোভাবেই ট্যাকল করতে পারবে? যেখানে সাধারণ একটা হত্যা মামলার জন্য একজন আইনজীবী নিযুক্ত থাকেন, তার সঙ্গে বেশ কয়েকজন কাজ করেন। সেখানে এত বড় মামলার এত বড় আসামির ফিগারটা আপনি দেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের জন্য আপনি আইনজীবী নিয়োগ দিচ্ছেন দুজনের জন্য একটা। কোনোভাবেই এটা স্বচ্ছ প্রক্রিয়া হইতে পারে না। স্বচ্ছ এবং কোনোভাবেই যে আপনি রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে আইনি সহায়তা দিচ্ছেন, সেটার একটা পূর্ণাঙ্গ বার্তা হইতে পারে না, এবং যে পরিপূর্ণ যে সহায়তা সেটা কখনোই না। জাস্ট আপনি কোন রকম নিয়ম রক্ষার্থে আপনি একজন আইনজীবী নিয়োগ দিলেন, গেল। ডেভিড বার্গম্যান আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন, যে আপনি আসামিদের যে ফাইল টাইল, সেগুলো যখন আইনজীবী নিয়োগ দিলেন, মাত্র 5 সপ্তাহ সময় দিলেন। এই যে লোকটা গবেষণা করবে, তারপরে মামলাটা কোন দিকে যাবে, কি হবে, কেমনে কি হবে, একজন আসামি পক্ষের আইনজীবী হিসাবে তার যা যা দরকার, যা যা অ্যারেঞ্জমেন্টের দরকার, যেহেতু তিনি মক্কেল নিযুক্ত না, বা আসামি নিযুক্ত না, রাষ্ট্রপক্ষ নিযুক্ত, এবং রাষ্ট্রপক্ষ নিযুক্ত হওয়ার ক্ষেত্রে তার আসামি যেহেতু তার সঙ্গে যোগাযোগ করছে না, সেই ক্ষেত্রে তার যেই পরিমাণ তথ্য অনুসন্ধান দরকার ছিল, যেই পরিমাণ কাগজপত্র তথ্যাদি জোগাড় করার দরকার ছিল, সেগুলোর কোনো কিছুই তিনি করতে পারছেন না, পারবেন না। এর ফলে এই যে তিনি দুইটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন, আরো বেশ কিছু তিনি উত্থাপন করেছেন, যেমন সাক্ষ্যের বৈপরীত্য নিয়ে যারা বন্ধ করলেন প্রসিকিউশন ট্রাইব্যুনাল, যে এই যে সাক্ষী যারা, এদের মধ্যে যে বৈপরীত্য, যে সেটা নিয়ে যে জেরা করবেন সেটা সুযোগ নেই, বা সেটা প্রসিকিউশন ট্রাইব্যুনাল দেয় না। তিনি নানান কথাবার্তা লিখেছেন, যেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে বিচার প্রক্রিয়ায় যে রাষ্ট্রপক্ষ নিযুক্ত যে আইনজীবী, সেই আইনজীবীর প্রক্রিয়াটাই, বা যিনি আইনজীবী হিসাবে নিয়োগ পেয়েছেন, তিনি আসলে শেখ হাসিনার পক্ষে যে কাজ করবেন সেটার যথার্থ সুযোগ তো পাননি। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি, এটা তো বার্গম্যানের কথা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যেই লোকটি, যে আইনজীবী আমির হোসেনকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি এখন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে সেরকম কোনো লড়াই করেননি। তিনি জাস্ট বিতর্কিত কথাবার্তা বলে যাচ্ছেন। পাশাপাশি আপনি আরেকটা জিনিস যদি দেখেন, যে
এই আইনজীবী নিয়োগ পাওয়ার পরে যেহেতু তিনি কম সময় পেয়েছেন, সবার আগে তিনি যে প্রথম যে শুনানি সেটা মুলতবির আবেদন করতেন, ডেভিড বার্গম্যান যেটা বলছিলেন, কিন্তু তিনি মুলতবির আবেদন করেনি। এইসব নানান কারণেই প্রশ্ন উঠছে যে এই যে আইনজীবী নিয়োগ প্রক্রিয়া যে এবং আইনজীবী যেভাবে কাজ করছেন সেটা শেখ হাসিনার পক্ষে যথার্থ আইনি সহায়তা নয়। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা যেহেতু নাই, তিনি যেহেতু আইনজীবী নিয়োগ করেননি, তিনি যেহেতু এই আদালতের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন না, এর চেয়ে বেশি কিছু আপনি কি করতে পারেন? এটাও একটা প্রশ্ন। কারণ তিনি নিজেই তো তার এখানে আইনি সহায়তা চাচ্ছেন না। আবার এই আইনজীবী যদি তার জন্য খুব ডেডিকেটেডলি আইনি সহায়তাও চায়, শেখ হাসিনাকে এটা অ্যাকসেপ্ট করবেন? করবেন না। সো সব জায়গায় মিলে মানে আমি বলতেছি কি জন্য, যে এই মামলাটি, শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা আমরা চাই প্রশ্নহীন ভাবে হোক, যেন কোনো বিতর্ক না ওঠে। যেমনটা যুদ্ধ অপরাধের বিগত যে রায়গুলো, বিগত যে বিচার প্রক্রিয়া, সেটা নিয়ে যে পরিমাণ প্রশ্ন বাংলাদেশে রয়েছে, এটাকে বিচারিক হত্যাকাণ্ড বলা হয়ে থাকে, অনেকেই বলে থাকেন। সেই জায়গায় এই শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার পরও যেন কেউ না বলতে পারে যে এটা স্বচ্ছ বিচার হয়নি। শুধুমাত্র সেজন্যই আমি বলছি, রাষ্ট্রপক্ষ যাকে আইনজীবী হিসাবেই নিয়োগ দেন, তাকে যেন যথার্থভাবে কাজ করার জন্য এবং সর্বোচ্চ সহায়তা করেন, এবং তিনি যেন একটা বিতর্কিত লোক না হন, তিনি যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনার জন্য রাষ্ট্রপক্ষের থেকে লড়াই করেন। কেননা এটা খুবই জরুরি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।